আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম শ্রেণীর ধারাবাহিক আলোচনায় গণিতের আজকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সবাই মনোযোগের সহিত দেখবে। তো অধ্যায় 6, চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি, পৃষ্ঠা নম্বর 142। তোমরা বইটা বের করে নিয়ে বসতে পারো। তো পরিমাপে ত্রিকোণমিতি, পরিমাপ শব্দের অর্থটা কি? আসলে পরিমাপ শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু পরিমাপ করা, মাপা, মান নির্ণয় করা। তো আমরা এখানে ত্রিকোণমিতির কিছু একটা পরিমাপ করব, পরিমাণ করব, নির্ণয় করব। তো সেখানে আমরা এটা পড়তে গিয়ে প্রথমে সিরিয়ালি আমি কি কি আজকের আজকের ক্লাসটাতে কি কি আলোচনা করব। তো ত্রিকোণমিতির ধারণা নিয়ে কথা বলবো, সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের পরিচিতি নিয়ে কথা বলবো। একক কাজ, পৃষ্ঠা 143 পৃষ্ঠা একটা একক কাজ রয়েছে, এইটার সাথে সংশ্লিষ্ট আমরা যদি বাহু এবং কোণের পরিচয় চিনতে পারি, জানতে পারি, তাহলে আমরা এই একক কাজটা করে ফেলতে পারবো। বিভিন্ন বাহুর অনুপাত নির্দিষ্ট কোণের সাপেক্ষে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়ে তোমরা জানো যে পিথাগোরাস একটা খুব গুরুত্বপূর্ণ গণিতের, পিথাগোরাসের জনক, জ্যামিতির জনক বলা হয় যাকে। উনি ত্রিকোণমিতি, ওনার ত্রিকোণমিতিতে ওনার যথেষ্ট অবদান। এখানে ওনার এবং সমকোণী ত্রিভুজ নিয়ে ওনার কাজ। সেই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, সেই তিনটা বাহুর পরিচয় জানতে হবে এবং সেই তিনটা বাহুর অনুপাতগুলো দিয়ে বিভিন্ন নামকরণ করা হয়। সেই নামকরণগুলো আমাদের শিখে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এখানে হবে। তো সেই যে একটা নির্দিষ্ট কোণ দেওয়া থাকবে, সমকোণী ত্রিভুজে একটা কোণ সূক্ষ্মকোণ বা একটা কোণ সমকোণ ও বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে, নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত আমরা জানবো এবং সেই বিভিন্ন অনুপাতের নামকরণগুলো আমরা শিখবো। এই হচ্ছে আজকে আমার টপিক, আলোচনার বিষয়। তো আসলে আমরা জেনে নিই যে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির ধারণা। আসলে ত্রিকোণমিতি, ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। এই ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। কোণ, কোণ মানে তো কোণ, তোমরা ভালো করে বুঝো। আর মিতি, মিতি মানে পরিমাপ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি জ্যামিতি, যে অর্থ ভূমি, মিতি মানে পরিমাপ। তো এখানে মিতি অর্থাৎ পরিমাপ। তো তিন কোণের পরিমাপ, কোন কোণগুলোকে আমাদের পরিমাপ করতে হবে বাহুর অনুপাতের সাহায্যে। তো সেটা প্রাচীনকালে গণিতবিদরা বিভিন্ন এই ত্রিকোণমিতির প্রচুর ব্যবহার দেখেছেন। সেগুলো হচ্ছে আহ, একটা গাছে না উঠে মাটিতে দাঁড়িয়ে একটা গাছের উচ্চতা কত সেটা জানা যাবে এই ত্রিকোণমিতি ব্যবহার করে। তোমরা খুব মজা হবে বাস্তবে যখন আমরা এটা বুঝবো। এবং একটা উপর দিয়ে মনে করো একটা প্লেন, একটা বিমান উড়ে যাচ্ছে, একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, কত উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছে এটা মাটি থেকে মেপে দেওয়া যাবে। এরপরে একটা নদী, নদী এই পাশে দাঁড়িয়ে নদীর প্রস্থ বের করে দেওয়া যাবে। তো এই যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো ত্রিকোণমিতির মাধ্যমে করা হয়। তো ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের পরিমাপ, এটা হচ্ছে মানে খুবই মেজর একটা ব্যাপার। যে এই বাহু, হয়তো তোমরা বললে যে ত্রিভুজের বাহু আমি চিনি, কিন্তু ত্রিভুজের বাহুটা যদি না চিনতে পারো সঠিকভাবে, তাহলে ত্রিকোণমিতি পারা সম্ভব নয়। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর ইলিটারেট অ্যাবাউট দেম। এই এই সেক্টরে, এই জায়গাতে বেশিরভাগ শিক্ষার্থীরা ভুল করে ফেলে। তো চলো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে রাখবো। এটার আলোকে প্রত্যেকটা টপিক আমি ব্যাখ্যা করবো এই ত্রিভুজের আলোকে। সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা জানো? একটা যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এখানে একটা কোণ সমকোণ থাকবে এবং একটা কোণ সমকোণ, বাকি যে দুইটা কোণ আছে আমাদের, সেই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ এই যে এই দুইটা কোণ সূক্ষ্মকোণ। তো এই ত্রিভুজের যদি আমরা নামকরণ করি এ বি সি, যে কোনো ভাবে নামকরণ করতে পারো। তো এখানে এই সূক্ষ্মকোণ দুইটার যদি আমরা দুইটা নামকরণ করি, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে যে কোণগুলোকে সাধারণত কিছু নির্দিষ্ট অক্ষর দিয়ে নামকরণ করা হয়। সেটা হচ্ছে এটা আলফা, বেটা, গামা, থিটা, পাই ইত্যাদি। এই অক্ষরগুলো দিয়ে নামকরণ করা হয়। তোমাদের বইয়ে বেশ আলোচনা করলে 143 পৃষ্ঠা, বইয়ের 143 পৃষ্ঠা যদি খেয়াল করো, এখানে এই অক্ষরগুলো দেওয়া আছে যে আলফা, বিটা, গামা, থিটা, ডেল্টা, এই অক্ষরগুলো দিয়ে কোণকে প্রকাশ করা হয়। তো সেখানে আমরা এই কোণগুলোর একটা নামকরণ করতে পারি যে কোনো দুইটা অক্ষর। সাপোজ একটা বেশ পরিচিত, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, একটা হচ্ছে থেটা। এই যে এইটার নাম হচ্ছে থেটা, এটার নাম হলো থেটা। আর এই যে থিটার মতোই একটা দেখতে, এটা হলো ফাই। তো আমি যেহেতু দুইটা আবার ম্যাচিং হয়ে যেতে পারে, তোমরা যেহেতু এই চ্যাপ্টার আজকে নতুন, অন্য একটা অক্ষর ব্যবহার করি, এটা ব্যবহার করি আলফা। এই কোণটাকে বলা হয়, এটা আমরা নাম দিলাম আলফা।
এটা হচ্ছে আলফা। এই দুইটা অক্ষরকে আমরা সূক্ষ্ম কোণ হিসেবে ধরে নিব। তো দেখো, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাহু বাহু পরিচিতি দেখো, এই তিনটা ত্রিভুজ, তিনটা বাহু, এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটা বাহু এর মধ্যে সবচেয়ে বড় যে বাহু, তোমরা ছোট ক্লাসে প্রমাণ করে আসছো যে একটা ত্রিভুজের যে কোণ বড়, এই বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, অর্থাৎ যে কোণটা বড় ঠিক তার অপোজিট সাইড বিপরীত পাশের বাহুটা সবচেয়ে বড় হবে। তো এই কোণ দুটার মধ্যে এটা যেহেতু সূক্ষ্ম কোণ, ত্রিভুজের তিন কোণ মিলে কত ডিগ্রি হয়? 180। তাহলে এটা 90, সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই যে 90 ডিগ্রি, এই কোণটাইতে সবচেয়ে বড় হবে। এই কোণের বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এই সবচেয়ে বড় বলেই এই বাহুটাকে বলা হয় অতিভুজ। অতি শব্দের অর্থ হচ্ছে বেশি। তো এই বাহুটার নামকরণ করা হচ্ছে অতিভুজ। ভুজ মানে বাহু, ত্রিভুজ 3 বাহু, চতুর্ভুজ 4 বাহু, পঞ্চভুজ 5 বাহু, ষড়ভুজ সপ্তভুজ, এভাবে। তো অতি মানে বড়, বেশি, অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু। এটা অলওয়েজ ফিক্সড। তোমার ত্রিভুজটা যেদিক করেই ঘুরানো থাক না কেন, তাহলে প্রথম আমরা চিনে আসছি অতিভুজ, এটা হচ্ছে সবচেয়ে বড় যে বাহু। ধরো অষ্টম শ্রেণীতে একটা পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার ছিল, সেখানে পিথাগোরাসের উপপাদ্য পড়ার সময় এই নামটা পড়ে আসছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তো এটা হচ্ছে অতিভুজ। আর এই যে দুইটা বাহু, এই দুইটা বাহু নিয়ে হচ্ছে মজার খেলা। সেটা হলো, এই যে এখানে লেখা ছিল যে নির্দিষ্ট কোণের সাপেক্ষে। তো আমরা যখন বাহু চিনবো তখন যে কোনো একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষেই চিনবো। কারণ কি, কোণ যদি চেঞ্জ হয়, যখন আমরা থিটা কোণ নিয়ে পড়ালেখা করব তখন একরকম নাম হবে, আর যখন আলফা কোণ নিয়ে পড়ালেখা করব তখন একরকম নাম হবে। এই বাহু ভেদে কোণের সাপেক্ষে বাহুর নাম চেঞ্জ হয়ে যাবে। আমরা বাহুর সংজ্ঞাগুলো আগে শিখে নিই। একটা বাহু হচ্ছে বিপরীত বাহু, যেটাকে আমরা নর্মালি লম্ব হিসেবে আখ্যায়িত করি এবং এটাকে লম্ব হিসেবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত শব্দের অর্থ হচ্ছে কি, মানে অপোজিট সাইডে যেটা। তো সেটা কার বিপরীত? প্রদত্ত কোণের বিপরীত বাহু। অর্থাৎ প্রদত্ত কোণ যদি, যে বলেছে নির্দিষ্ট কোণ, সেই কোণটা যদি থিটা হয়, তাহলে থিটা কোণের অপোজিট সাইড, থিটা কোণের বিপরীত পাশ, এটা ঠিক সামনাসামনি, নট পাশে, এই পাশের একটাও না, থিটা কোণের ঠিক অপোজিট সাইডটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। থিটা কোণের মানে প্রদত্ত কোণের বিপরীত বাহু। লম্ব আমরা কোনটাকে বলবো? প্রদত্ত কোণের বিপরীত বাহু। এটা কিন্তু একদম মানে ব্রেনে খুব সুন্দর করে গেঁথে নিতে হবে, নইলে এইটার উপরে ডিপেন্ড করবে সব, পুরো হোল ত্রিকোণমিতি। তো এটা হচ্ছে লম্ব। কোনটা লম্ব? এই কোণের বিপরীত বাহু। তার মানে যখন আমরা থিটা কোণ হিসেবে কাজ করব তখন লম্ব কোণটা হবে অপোজিট বাহু এবি। আর যদি আলফা কোণ নিয়ে কাজ করি তাহলে আলফা কোণের বিপরীত পাশে কোণটা বিসি। এখন এই ত্রিভুজ দিয়ে যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বলো তো বাবু এই ত্রিভুজে কোনটা লম্ব, তখন তোমাকে কোশ্চেন করতে হবে যে কোন বাহু কোন কোণের সাপেক্ষে আমি বলবো, অথবা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে যে থিটা কোণ নিয়ে যদি বলি, থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি আর আলফা কোণের সাপেক্ষে লম্ব বিসি। কোণের বিপরীত বাহু প্রদত্ত কোণের বিপরীত বাহু। প্রদত্ত আর সূক্ষ্ম কথাটা বললে আরো বেটার হয়, প্রদত্ত সূক্ষ্ম কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে ব্যাপার। আর এরপরে আছে হচ্ছে সন্নিহিত বাহু, এটাকে আমরা নর্মালি ভূমি হিসেবে ব্যবহার করে থাকি, ভূমি। তো আমরা এটার নাম জেনেছি, লম্ব জেনেছি, বাহু কয়টা? 3টা, 2টা নাম জেনে ফেলেছি অলরেডি। যেটা বাকি আছে সেটাই ভূমি। লম্ব যদি আমরা সিলেকশন করতে পারি, এই অতিভুজ অলওয়েজ ফিক্সড, কোন এটা হলেও ওটা অতিভুজ, আলফা হলেও ওটা অতিভুজ। আমরা শুধু লম্ব আর ভূমি আলাদা, লম্ব যেটা হবে আর একটা ভূমি হবে। তো এই থিটা কোণের সাপেক্ষে যদি এটা লম্ব হয় তাহলে এটা হবে ভূমি। এই ভূমির সংজ্ঞা হচ্ছে প্রদত্ত সূক্ষ্ম কোণের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? কোণ সংলগ্ন, কোণের সাথে লাগানো। অর্থাৎ থিটা কোণ যখন হবে, এটা তো অতিভুজ, তো থিটা কোণের সাপেক্ষে যখন চিন্তা করবো
থিটা কোণের সাপেক্ষে, সরি, থিটা কোণের সংলগ্ন বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু কোনটা? বিসি। তাহলে এটা ভূমি হবে। আলফা কোণের সাপেক্ষে আলফা কোণের সন্নিহিত বাহুটা ভূমি হবে। একটা একটা করে এরপরে বুঝবো। এই হচ্ছে বাহু এবং কোণের পরিচয়। এই যে না বললাম এটা সমকোণ, 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণকে আমরা আলফা, বিটা, থিটা, গামা যে কোনো দিয়ে প্রকাশ করবো। আচ্ছা, এবার একক কাজ পৃষ্ঠা 143। আমরা এই যে নামকরণকাল শিখলাম, এরপরে দেখো এখানে বইয়ে একটা একক কাজ দেওয়া রয়েছে। বলেছে নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। এইবার হচ্ছে তোমাদের কাজ। আমরা অতিভুজ চিনলাম, বিপরীত বাহু চিনলাম, বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং ভূমি চিনলাম। তাহলে এখন আমরা করব কি, এই যে ত্রিভুজগুলো রয়েছে দেখো, একক কাজ, এখানে ক নাম্বার যে ত্রিভুজ, এখানে ক নাম্বার ত্রিভুজে দেখা যাচ্ছে এটা সমকোণ, এটা 15, এটা থিটা, 17, 8। দেখো নিচে একটা ছক দেওয়া রয়েছে, তাহলে সমকোণে আচ্ছা সবগুলো ত্রিভুজ আমি একটু এঁকে নিই। 3টা ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম। এখন এখন হচ্ছে এই যে এখানে যে চিহ্নটা দিয়েছি বর্গের মতো, সমকোণ মানে হচ্ছে এই চিহ্ন, এই চিহ্ন যেখানে থাকবে সেই বিন্দুতে সমকোণ তৈরি হবে। এটা এখানে সমকোণ, এটা এখানে সমকোণ। দেখো 3টা চিত্র এরকম আমার মতো করে সুন্দর সোজা করে দিলেই পারত, কিন্তু এই 3টা ত্রিভুজ ঘুরানো ঘুরানো আছে বিভিন্ন অ্যাঙ্গেলে। এটা সোজা আছে মোটামুটি, জাস্ট সাইড চেঞ্জ বা ঘুরানো আছে। এটা উল্টায় দেওয়া আছে, এটা আবার সমকোণ উপরে, এটা রেখে। এই যে এটার সাপে বিভিন্ন ত্রিভুজ বিভিন্ন পাশ করে দেওয়ার উদ্দেশ্য হলো তুমি লম্বভূমি খুঁজে পাও কিনা। কারণ আমি যে বললাম এই বাহু যদি না চিনতে পারো তাহলে এটা বোঝা যাবে না। এখন দেখো এই এই চিত্রগুলোর মাধ্যমে এই নিচের ছকটা পূরণ করতে হবে। তো ছকটা যদি পূরণ করতে চাই, দেখো ত্রিভুজের নাম, তো এখানে এই যে 3টা ত্রিভুজ, 3টা ত্রিভুজের সাপেক্ষে আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। সেটা কেমন? এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ ক, অর্থাৎ এই ক নাম্বার ত্রিভুজে বলছে সূক্ষ্মকোণ থিটা, অবশ্যই থিটা, থিটা কোণের সাপেক্ষে আমাদের মানগুলো বের করতে হবে। তো এই খতে থিটা, প্রত্যেক এটা থিটা, গতে থিটা আছে, আলফা আছে, 2টা কোণ রয়েছে, তাহলে 2টা কোণের সাপেক্ষে আমাদের বের করতে হবে অতিভুজ। তাহলে ক নাম্বার চিত্রে, এই যে ক নাম্বার চিত্রে অতিভুজ 17, এটা ফিক্সড। তো খ নাম্বার চিত্রে আমরা বলছিলাম সমকোণের ঠিক বিপরীত বাহু, সমকোণের ঠিক বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু ছিল অতিভুজ। তাহলে এখানে এই অতিভুজের নাম এখানে দেওয়া রয়েছে পি। আমি একটু যেহেতু নতুন সেটা অন্য কালার পেন দিয়ে এটা ফিল আপ করে দিই। এটা হচ্ছে পি। গ নাম্বার চিত্রে থিটা ও অতিভুজ, এই বলেছিলাম যে অতিভুজ অলওয়েজ ফিক্সড, কোণ চেঞ্জ হলে অতিভুজ কখনো চেঞ্জ হবে না, আমাদের লম্ব এবং ভূমি চেঞ্জ হবে। তো এখানে গ নাম্বারে অলওয়েজ যে ইএফ দেওয়া রয়েছে, এটা ইএফ, তো এটা ইএফ, কোণ যেটাই হোক না কেন অতিভুজ ফিক্সড। এবারে হচ্ছে লম্ব, এটা মজার ব্যাপার। লম্ব লম্ব হচ্ছে, লম্ব বলেছিলাম কি, প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত বাহু, প্রদত্ত সূক্ষ্মকোণ কে, থিটা। তো আমাদের থিটা কোণ তার বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু কত, 8। খ নাম্বার চিত্রের থিটা কোণের বিপরীত বাহু, থিটা এর বিপরীত বাহু কে, আর। গতে থিটার বিপরীত বাহু থিটা, থিটা এর বিপরীত বাহু, থিটা এর বিপরীত বাহু জিই। গতে আলফা এর বিপরীত বাহু, আলফা এর বিপরীত বাহু, আলফা এর বিপরীত বাহু জিএফ। আমাদের লম্ব, লম্ব আমরা শনাক্ত করে ফেলেছি। এখন এই কোণের সাপেক্ষে ভূমি। তো এই ক নাম্বার চিত্রে দেখো লম্ব যদি 8 হয় তাহলে প্রদত্ত কোণের সন্নিহিত বাহু, কোণের সন্নিহিত বাহু 15, থিটা কোণের সন্নিহিত বাহু কিউ, থিটা কোণের সন্নিহিত বাহু জিএফ, এবং আলফা কোণের সন্নিহিত বাহু জিই। অর্থাৎ কোণ দেওয়া থাকলে, সূক্ষ্ম কোণ দেওয়া থাকলে তার বিপরীত বাহুটা হবে লম্ব এবং সন্নিহিত বাহু হবে ভূমি, অর্থাৎ কোণ সৃষ্টিকারী বাহু, কোণের সাথে যেটা সংশ্লিষ্ট সেটা হচ্ছে ভূমি। এরপরে হচ্ছে বিভিন্ন বাহুর অনুপাত। এখন দেখো
এই বাহুগুলোর একটা অনুপাত রয়েছে। বাহুগুলোর অনুপাত বলতে লম্ব বাই ভূমি, আমি একটু এটা লিখে নিই, তারপরে তোমাদের বলছি। আচ্ছা, এবার দেখো, এই যে বিভিন্ন বাহুর অনুপাত নির্দিষ্ট কোণের সাপেক্ষে, এখন সেই কোণটা আমরা যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমরা কাজ করবো। এখানে আমরা আপাতত একটা কোণ নিয়ে কাজ করি। সাপোজ এই থিটা কোণের সাপেক্ষে আমরা চিন্তা করব। সেটা হলো যে এই যে বাহুগুলোর অনুপাত দেখো এইভাবে প্রকাশ করা যায়। বাহুগুলোর অনুপাত বলতে কি বোঝায়? এই যে লম্ব ভূমি অতিভুজ চিনলাম, লম্ব আর ভূমি একটা অনুপাত। অনুপাত মানেই তোমরা জানো ভাগ। লম্ব আর ভূমির অনুপাত, লম্ব আর অতিভুজের অনুপাত, ভূমির সাথে অতিভুজের অনুপাত, অর্থাৎ লম্বর সাথে ভূমি। এখন এই থিটা কোণের সাপেক্ষে আমরা এখন ঘোষণা দিতে পারি যে এই বাহুটার নাম দিব লম্ব আর এই বাহুটা হচ্ছে ভূমি। তো এই লম্ব আর ভূমির অনুপাত, লম্ব সাথে অতিভুজের অনুপাত, ভূমির সাথে অতিভুজের অনুপাত, আর এগুলো সেম উল্টায় দিলে, বিপরীতকরণ করলে আবার আরো তিনটা পাওয়া যায়। এটাকে যদি চেঞ্জ করে দিই ভূমি বাই লম্ব, এটা চেঞ্জ করে দিলে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই ছয়টা অনুপাত আমরা পাই। ছয়টা অনুপাত, এই তিনটা বাহু দিয়ে ছয়টা অনুপাত তৈরি করা যায় এবং নির্দিষ্ট কোণের সাপেক্ষে। এখন এই বিভিন্ন অনুপাতের নামকরণ, এদের নামকরণ আছে ত্রিকোণমিতিতে। এই এই বিষয়গুলোর নামকরণ করা হয়েছে। এই নামকরণগুলো হচ্ছে, এই যে লম্ব আর ভূমি, এটাকে বলা হয় ট্যান। ট্যান এর পূর্ণরূপ রয়েছে, পূর্ণরূপ হচ্ছে ট্যানজেন্ট। তো এই ট্যানজেন্ট থেকে প্রথম তিনটা অক্ষর নিয়ে ট্যান নিয়ে প্রথম তিনটা অক্ষর নিয়ে নামকরণ করা হয়। এবং যেহেতু থিটা কোণের সাপেক্ষে আমরা এটার বিবেচনা করছি, তো এখানে এই কোণ, এই ট্যানের জায়গায় থিটা চিহ্নটা বসে যাবে। থিটা, ট্যান থিটা। একটা মাত্র জিনিস মাথায় রাখবে, এই ট্যানের সাথে থিটা কিন্তু অবশ্যই গুণ অবস্থায় নেই। এটাকে আমরা জানবো থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, থিটা কোণের ট্যান। এই যে এই অনুপাতগুলো আমরা লিখলাম, এগুলোকে বলা হয় আসলে ত্রিকোণমিতিক। এই ত্রিকোণমিতিক অনুপাত টোটাল 6টা, তার মধ্যে এটা একটা, লম্ব আর ভূমি। এবার লম্বর সাথে অতিভুজের যে অনুপাতটা, লম্ব সাথে অতিভুজ, এটাকে বলা হয় সাইন, SIN, সাইন থিটা। এর সাইনের পূর্ণরূপ হচ্ছে SINE। এই প্রথম আবার সেই প্রথম অক্ষর আসবে, প্রথম তিনটা করে অক্ষর, সাইন থিটা। এখন এই ভূমির সাথে যে অতিভুজের অনুপাত, এটার নামকরণ করা হয়েছে কস থিটা, COS, কস থিটা। এর পূর্ণরূপ হচ্ছে কোসাইন। এই প্রথম তিন অক্ষর COS, কস নিয়ে নামকরণ করা হচ্ছে। এরপরে দেখো এইগুলো বিপরীত, এটা ছিল লম্ব বাই ভূমি, এখানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এই যে ট্যান, এটা সমান ট্যান, এটাকে অপোজিট করে দিলে, বিপরীতকরণ করে দিলে, এটার তখন নামকরণ করা হয় কট থিটা। এবং এর পূর্ণরূপ হচ্ছে কো ট্যানজেন্ট। এই প্রথম তিনটা অক্ষর মিলে নামকরণ করা হচ্ছে কট থিটা। এরপরে সাইনের যে বিপরীত, এটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সেম, বিপরীত, চেঞ্জ। তো এটা সাইন, সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক থিটা। এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে কোসেক অ্যান্ট। তো এই প্রথম তিনটা অক্ষর নিলে যেহেতু কস হয়ে যায়, কস তো আমাদের এর আগে একবার নামকরণ করা হয়ে গেছে, এই জন্য এর সাথে কোসেক করা হচ্ছে। এবং এটা তোমাদের বই আরো একটু শর্টকাট করে দেওয়া আছে, CSC। এটাকে আমরা পড়বো হচ্ছে কোসেক, কোসেক থিটা। আচ্ছা, এরপরে কসের যে বিপরীত কস থিটা, এটার বিপরীত হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটা ছিল ভূমি বাই অতিভুজ, এটার বিপরীত হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটাকে পড়বো আমরা, কসের বিপরীত হচ্ছে সেক থিটা, SEC, সেক থিটা। এটা পূর্ণরূপ হচ্ছে সেক অ্যান্ট, আবার সেই প্রথম তিন অক্ষর। এই হচ্ছে 6টা অনুপাতের নামকরণ। তাহলে আমরা খুবই সিরিয়াস থাকবো যে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে 6টা বাহুর যে অনুপাত হবে, সেই 6টা বাহুর অনুপাতের আমাদের নামকরণগুলো ভালো করে জানতে হবে। এবং এই নামকরণের উপরে নির্ভর করে আমরা ত্রিকোণমিতিতে প্রত্যেকটা কাজ সলভ করব। তো এইটা আমি আজকে এই নামকরণ পর্যন্ত বলে আজকে শেষ করছি। তো 146 পৃষ্ঠায় একটা জোড়ায় কাজ দেওয়া রয়েছে, এটা আমি অলরেডি বলে ফেলেছি যে 146 পৃষ্ঠায় যে জোড়া কাজ আছে, এবং উপরে তোমরা পূর্ণরূপগুলো পাবে। তো এখানে জোড়ায় কাজ বলতে কস থিটা সমান অতিভুজ বাই বিপরীত বাহু, কোসেক, কোসেক, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই, এটা অতিভুজ বাই বিপরীত বাহু, মানে এটা কিন্তু লম্ব।
তো এটা সমান ওয়ানের নিচে উল্টাই দিয়ে 1/sin আসছে, মানে এই সাইনটার বিপরীত যে কোসেক সেটা প্রমাণ করা হচ্ছে। এইভাবে ট্যান থিটার বিপরীত কট থিটা এবং ট্যান সমান সাইন ভাগ কস। দেখবে যে এই যে সাইন আর এই কস এই দুই যদি আমরা ভাগ করে দিই, লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ, উল্টাই দিলে অতিভুজ অতিভুজ বাদ, কাট আউট করে লম্ব বাই ভূমি টিকবে, যাকে আমরা ট্যান থিটা লিখতে পারবো। এজন্য এখানে বলা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। আর এই প্রত্যেকটা বিপরীতটা আমি তাহলে সম্পর্কটা একটু লিখে দিই, যে সাইনের ট্যানের বিপরীত হচ্ছে কট, অর্থাৎ 1/cot থিটা, আর সাইন থিটা এর বিপরীত হচ্ছে 1/cosec থিটা, আর কস থিটা এটা হচ্ছে 1/sec থিটা। এটা হচ্ছে অপোজিট রিলেশন। এটা একটু এক নজরে মনে রাখতে হবে। তো এই হচ্ছে ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা এবং বাহু কোণের পরিচয়। তো আমি এর পরবর্তী থেকে বিভিন্ন কোণের মান নির্ণয় করব, যেটা আমাদের আসল উদ্দেশ্য, তিন কোণ মিতির তিনটা কোণের মান নির্ণয় করা। তো পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসটা ভালো করে পড়লে পরবর্তী ক্লাসটা বুঝতে খুব সহায়ক ভূমিকা পালন করবে আজকের ক্লাসটা। তো সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের অংশগ্রহণ আশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।